কতজন কতভাবে যে জীবনে এসেছিল সে নিয়ে আর ভাবে না পড়না। প্রথম যেদিন নাটকের দলে গিয়েছিল সেটা ছিল কোনো হাই স্কুলের একটা অংশ, যে অংশে দরমার বেড়া আর টালির চাল। ইলেকট্রিক তো দূরস্থ। রিহার্সালের সন্ধেগুলো মোমবাতির আলোয় কেউ বা রাজা, কেউ বা রানী, কেউ বা নেতা, কেউ বা নেত্রী, কেউ বা প্রতিবাদী, আবার কেউ ভদ্র বেশধারী খলনায়ক। আলো আঁধারিতে এক একজনের মুখাবয়ব এক এক রকম মনে হতো পর্ণার। তবে প্রতিবাদী চরিত্রে শান্তনুদার অভিনয় মনের ভেতর ছাপ ফেলে গিয়েছিল। মঞ্চের জোরালো আলোতে কখনো মেলাতে পারেনি ওই আলো আঁধারির মুখগুলো। বড্ড বেআব্রু হয়ে পড়ত তার কাছে। তবে নাটকে যেটুকু নাচের প্রয়োজন হতো সেটা পর্ণাকে দিয়েই করিয়ে নিতেন নির্দেশক দীপকদা। পাতলা শরীরে কোমর দুলিয়ে রিহার্সালে ঘরের সব দৃষ্টি কেড়ে নিত সে। ভালো মন্দ বোঝাতে তৎপর হয়ে উঠত সবাই। ভালো লাগতো পর্ণার। দীপকদার ভারী গলার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করত অভিনেতা অভিনেত্রীরা। মুগ্ধ হয়ে দেখত পর্ণা। মুখে রং মেখে জোব্বা পরে দর্শকদের হাততালি করিয়ে নিতেন সমাধি। পর্ণারও ইচ্ছে হতো দর্শকদের হাততালি পাওয়ার জন্য, কিন্তু সে তো অল্প সময়ের জন্য দর্শকদের সামনে হাজির হয়। কি করে আর হাততালি জুটবে? মাঝে মাঝে দীপকদা বলতেন, শোন পর্ণা, তোকেও সময়ের মতো অভিনয় করতে হবে। ওই ভাঙা ঘরেই নতুন নাটক ধরার সময় আশায় বুক বেঁধে থাকতো পর্ণা। কিন্তু কখনো এমন চরিত্র জোটেনি যেখানে দর্শকদের হাততালি করিয়ে নিতে পারে। তবুও আশায় থাকতো পর্ণা, যদি কোনোদিন। না, আর হয়নি মঞ্চের ওই হাজার হাজার ওয়াটের আলোর মধ্যে দাঁড়িয়ে মুখে রং মেখে দর্শকদের হাততালি করানোর। যে মঞ্চ লোকশিক্ষা দেয়, যে মঞ্চ মানুষ হয়ে ওঠার মন্ত্র শেখায়, সেই মঞ্চের পেছনে নিকষ কালো অন্ধকারও থাকে, যেখানে অপেক্ষা করতে হয় পরের অঙ্কে প্রবেশের। ওই অন্ধকারে বেশিক্ষণ থাকতে থাকতে অস্থির হয়ে পড়েছিল পর্ণা। সমস্ত পৃথিবীটা কেমন অন্ধকারাচ্ছন্ন মনে হয়েছিল তার। ফোকাসের আলোর বৃত্তের বাইরে দাঁড়িয়ে পড়ছিল বারবার। দীপকদা গলার স্বর ফুলিয়ে বলেছিল, আলো ছেড়ে দাঁড়ালে তুই তো চিরজীবন অন্ধকারে থেকে যাবি। পর্ণা প্রাণপণ চেষ্টা করেছে আলোক বৃত্তে দাঁড়াতে, কিন্তু কখন যে বৃত্তের বাইরে চলে এসেছে বুঝতে পারেনি। আসলে সবাই ওই আলোর বৃত্তে থাকতে পারে না, এটা হাড়ে হাড়ে বুঝেছিল পর্ণা। এখন আর ওই বাঁধা মঞ্চে মুখে রং মেখে আলোর মধ্যে দাঁড়ায় না পর্ণা। অনেকদিন পরে হাই স্কুলের ওই রিহার্সাল ঘরটার পাশ দিয়ে যেতে যেতে একবার চোখ তুলে তাকিয়েছিল সে। এখন সেখানে ইটের দেওয়ালে ঝকঝকে একটা ঘর, যে ঘরে এক এক সন্ধ্যায় আলো ছায়ায় ভেসে বেড়াতো মুখ ও মুখোশ।